আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে উজ্জীবিত করতে আগামী 16 ডিসেম্বর জাতীয় বিজয় দিবসের আগেই আমার বঙ্গবন্ধু নামে শিশু কিশোরদের জন্য একটি অত্যাধুনিক গেমিং অ্যাপ আনতে যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। এমন সুখবর জানালেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া। রবিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকার বিএনসিসি প্রশিক্ষণ একাডেমিতে আমি বঙ্গবন্ধু রূপে বঙ্গবন্ধুকে জানো শীর্ষক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। এই অ্যাপসটা তৈরি করা এবং এটা মার্কেটাইজ করার জন্য যে আর্থিক সহযোগিতা প্রয়োজন হবে সেটি আমরা দেব। তো যে বিজয় 16 ডিসেম্বর সেই দিন হয়তো আমরা এটাকে উন্মুক্ত করে দেবো, জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেবো। বন্যার পানিতে তিস্তা ফিরে পেয়েছে হারানো জৌলুস। দমকা হাওয়ার তালে অথই জলে উপচে পড়া ঢেউয়ের সাথে সখ্যতা গড়ে তিস্তা নদীতে টানা 46 কিলোমিটার সাঁতরে সবাইকে পেছনে ফেলে হলেন নাম্বার 1 সাঁতারু বগুড়ার রাব্বির রহমান। 46 কিলোমিটার সাঁতারে তিনি সময় নিয়েছেন মাত্র 5 ঘন্টা 38 মিনিট 26 সেকেন্ড। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। স্বাধীনতার পর এই প্রথম রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডালিয়া তিস্তা সেতু থেকে মহিপুর শেখ হাসিনা সেতু পর্যন্ত 46 কিলোমিটার শেখ কামাল দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত 16 জন পুরুষ ও 2 জন নারী সাঁতারু অংশ নেন। তিস্তা নদীতে 46 কিলোমিটার দূরত্বের এই সাঁতার প্রতিযোগিতায় প্রথম হন বগুড়ার রাব্বির রহমান, দ্বিতীয় হন বরগুনার সাইফুল ইসলাম রাসেল এবং তৃতীয় হয়েছেন বগুড়ার নারী সাঁতারু মিতু আক্তার। নিজ জেলায় এমন সাঁতার প্রতিযোগিতা দেখে খুশি এ অঞ্চলের সাধারণ মানুষজন। তারপর এই প্রথম, এর আগে আমরা কখনো দেখিনি, টিভিতে মাত্র দেখছি, কিন্তু আমরা তিস্তায় কখনো দেখিনি। এত ভালো লাগলো বলার বাইরে। আমি তো আরো যেন আমরা দেখতে পারি এটা আমরা আশাবাদ ব্যক্ত রাখি। এদিকে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুশি সাঁতারুরাও। তো এর জন্য আমার খুব ভালো লাগতেছে যে বাংলাদেশের প্রথম মেয়ে হিসেবে আমি এই কাজটা করেছি। আমার জায়গা থেকে আরো অনেক মেয়েরা এগিয়ে আসুক, আমি সেটাই চাই। অনেক খুশি লাগতেছে, আমার বাবা অনেক খুশি, এত বড় পথ পাড়ি দিয়েছি। এটা আসলে আমাদের রংপুরবাসীর জন্য কিন্তু এটা একটা রেকর্ড। তিস্তার গতিপথ বোঝা গেল এই সাঁতার প্রতিযোগিতা থেকে, এমনটাই জানালেন জেলার এক শীর্ষ কর্মকর্তা। তিস্তায় আমরা দেখেছি যেমন প্রচুর স্রোত, অনেক জায়গায় যেমন ভাঙন, আবার সাঁতারুরা বলেছে অনেক জায়গায় পানি একেবারেই নাই। তাই এই যে তিস্তার এই বিষয়টাও কিন্তু আমাদের এই সাঁতারের কারণে আমরা তিস্তা সম্পর্কে আরো বেশি জানারও আমাদের সুযোগ হয়েছে। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতে হলে আগামীতে আরো বড় আয়োজনের প্রয়োজন বলে মনে করছেন এ জনপ্রতিনিধি। এবার আমরা যে উৎসাহ উদ্দীপনাটা আমরা লক্ষ্য করলাম, এটা আগামী দিনে আমি মনে করি যে এটা আরো বড় আকারে আমাদের কিছু করা উচিত। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করাই প্রতিযোগিতার মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা। রংপুরের পাশাপাশি দেশের প্রতিটি জেলায় এমন সাঁতার প্রতিযোগিতা আয়োজিত হবে, এমনটাই প্রত্যাশার সংশ্লিষ্টদের। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। খুলনায় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে শুরু হলো শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। দীর্ঘ 1.5 বছর পর শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত 1159টি প্রাথমিক বিদ্যালয়, 420টি মাধ্যমিক বিদ্যালয় এবং 73টি কলেজ। বিদ্যালয়ে আসতে পেরে অনেক খুশি বলে জানায় কোমলমতি শিক্ষার্থীরা। সারা দেশের মতো খুলেছে চুয়াডাঙ্গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে কিছু অভিভাবকরা ভিন্ন মত দিয়েছেন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। আশা করি স্কুল যাতে বন্ধ না হয়, যেহেতু স্কুল 1.5 বছর বন্ধ ছিল। সতর্কীকরণ সবকিছু দেওয়া হয়েছে। আমি যে ক্লাসগুলিতে গেলাম সেখানে স্ক্রিন আছে, সেই স্ক্রিনে স্বাস্থ্যবিধিগুলো দেখানো হচ্ছে। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ ও নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুস্থদের মাঝে প্রদান করা হলো সহায়তা সামগ্রী। রবিবার রাজধানীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের 2য় শাখায় এই সহায়তা সামগ্রী প্রদান করেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আব্দুল সবুর এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঝিনাইদহে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি জানালেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। ঝিনাইদহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে এক মত বিনিময় সভায় তারা এই দাবি জানান। রাজবাড়ী জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হলো এক বিশেষ জরুরি সভা। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক দিলশাদ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ও রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম সহ আরও অনেকে। 8 সেপ্টেম্বর ময়মনসিংহ শাখার জনতা ব্যাংকের কাউন্টার থেকে প্রকাশ্যে এক ব্যবসায়ীর 2,61,500 টাকা নিয়ে পালিয়ে যায় মাস্ক পরিহিত এক যুবক। ঘটনার 3 দিনেও হদিস মেলেনি টাকা কিংবা অভিযুক্ত যুবকের। অন্যদিকে ভুক্তভোগী ও গ্রাহকরা ব্যাংকের নির্বিকার ভূমিকাকেই দুষছেন ঘটনার কারণ হিসেবে। ময়মনসিংহ থেকে আলমগীর খান উজ্জ্বলের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 8 সেপ্টেম্বর বিকাল 3:34 ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোডে অবস্থিত জনতা ব্যাংকের কাউন্টার থেকে এক ব্যবসায়ী 2,61,500 টাকা নিয়ে পালিয়ে যায় মাস্ক পরিহিত এক যুবক। এদিকে ঘটনার 3 দিন অতিবাহিত হলেও ব্যাংক কর্তৃপক্ষ নিজ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় গ্রাহকদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। এমন ঘটনায় দেখা দিয়েছে নানা প্রশ্নের। গ্রাহক ও ভুক্তভোগীদের অভিযোগ, টাকা নিয়ে যাওয়া ব্যক্তিকে ধরার ক্ষেত্রে ব্যাংকের এই শাখার দায়িত্বরতদের ছিল না কোনোই তৎপরতা। প্রশ্ন উঠেছে নিরাপত্তারক্ষীদের দায়িত্ব পালন নিয়েও। তাদের সিকিউরিটি ব্যবস্থা খুব ভালো না। সিকিউরিটি যদি পারতো জন অফিসে দৌড়ায় টাকা দায়ী করার জন্য বা সিন্ডিকেটকে ধরার জন্য, ওনারা এই চেষ্টা করে নাই। এদিকে সিকিউরিটি গার্ড গেটে থাকা অবস্থায়ও কিভাবে বিপুল পরিমাণ টাকা নিয়ে নির্বিঘ্নে চলে গেল টাকা ছিনিয়ে নেওয়া ব্যক্তি, তার কোনো যথাযথ কারণ দর্শাতে পারেন দায়িত্বে থাকা এই গার্ড। আমি তো ডিমান্ড করব আমার এই দেশের সরকার বাহিনী নিরাপত্তা বলে কেন আমি চুরির সাথে জড়িত হব। এদিকে কাউন্টার থেকে প্রকাশ্যে টাকা চুরির এমন ঘটনায় সিকিউরিটি গার্ড নাকি বুঝতেই পারেননি ঘটনা, তার আগেই টাকা নিয়ে পালিয়েছে ওই ব্যক্তি, এমন বক্তব্য প্রতিষ্ঠানটির এজিএম খন্দকার ফরিদ আহমেদের। কিন্তু এত অকস্মাৎ ঘটনা ঘটেছে যে এমন ঘটনায় কে বা কারা জড়িত নাকি ভিন্ন কোনো রহস্য রয়েছে এই ঘটনায় তা নির্ণয় করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন ও প্রশাসনের শক্ত পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও গ্রাহকরা। শরীয়তুল্লাহ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। করাতকল আইন সংশোধন, সুন্দরবন থেকে দূরত্ব 5 কিলোমিটার নির্ধারণ এবং বন্ধ থাকা করাতকল পুনরায় চালুর দাবিতে বাগেরহাটের শরণখোলায় অনুষ্ঠিত হল মানববন্ধন কর্মসূচি। রবিবার সকালে শরণখোলা প্রেস ক্লাবের সামনে করাতকল মালিক শ্রমিক ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় করাতকল চালুর দাবি জানান মানববন্ধনের বক্তারা। শনিবার রাতে বগুড়ার দুপচাচিয়া থেকে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের মূল হোতা মেহেরুল ইসলাম এবং কামরুল হাসানকে আটক করেছে র্যাব 12। আটক প্রতারকরা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন জনের কাছ থেকে 80 থেকে 90 লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান র্যাব 12-র অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি রফিকুল হাসান গনি। গোপালগঞ্জের মুকসুদপুরে বিনা অনুমতিতে অন্য স্কুলের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এবং জালিয়াতি করে স্কুলের প্যাডে প্রশংসাপত্র প্রদানের অভিযোগ এনে বোয়ালিয়া নিজামুদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করল বিদ্যালয়টির শিক্ষার্থীরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। খুলনার কেপিসিএল বিদ্যুৎ প্ল্যান্টের উৎপাদন বন্ধ রয়েছে 3 মাস ধরে। প্ল্যান্টটি বন্ধ থাকায় বেকার কর্মকর্তা কর্মচারীরা, জীবন জীবিকার শঙ্কায় দিন কাটছে তাদের পরিবারেরও। পাশাপাশি শিক্ষা, সামাজিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েছে এলাকাবাসীও। খুলনা ব্যুরো প্রধান আমজাদ আলী লিটনের পাঠানো তথ্য ভিডিও চিত্র থাকছে ডেস্ক রিপোর্ট।
খুলনার কেপিসিএল বিদ্যুৎ প্ল্যান্টটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে 1997 সালে উদ্বোধন করা হয়। এ প্রতিষ্ঠানের 3টি প্ল্যান্টের মধ্যে 110 মেগাওয়াট বার্জ্য বিদ্যুৎ প্ল্যান্টটি বন্ধ হয়ে যায় 2018 সালের 12 অক্টোবর। চালু থাকে খুলনায় 115 এবং নোয়াপাড়ায় 40 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট দুটি। এ দুটি প্ল্যান্ট থেকে উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল কেপিসিএল। চলতি বছরের 29 মে 40 মেগাওয়াট এবং 1 জুন 115 মেগাওয়াট বিদ্যুৎ প্ল্যান্ট দুটির উৎপাদন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাতে বেকার হয়ে পড়েছে 1.5 শতাধিক কর্মকর্তা কর্মচারী এবং জীবন জীবিকার শঙ্কায় পড়েছে তাদের পরিবার। আমাদের যে সমস্যা হচ্ছে সেগুলো আসলে দেখার কেউ নেই। আমরা যে আসলে কিভাবে চলবো, পরবর্তী কিভাবে চলবে, বাচ্চা কাচ্চা পড়ালেখা, আনুষঙ্গিক সব জীবন জীবিকা আমাদের থেমে গেছে। আমাদের এই প্ল্যান্টটা যেন আবার পুনরায় রিকন্ট্রাক্ট করে একটা ব্যবস্থা করা হয়, আমাদের রিজিকটা যেন এভাবে চালু থাকে। বর্তমানে এই প্ল্যান্ট দুটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযোজন করতে না পারায় খুলনায় বেড়েছে লোডশেডিং, এমনটাই মনে করছেন এই প্রকৌশলী। আমাদের এই দুইটা প্ল্যান্ট চালু না থাকার জন্য এখানে লোকাল এই অঞ্চলের গ্রিডের এবং ডিস্ট্রিবিউশনের অনেক সমস্যা হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে লোডশেডিং হচ্ছে। এদিকে প্ল্যান্ট বন্ধ থাকায় আর্থিক সহ নানান অসুবিধায় পড়েছেন এলাকাবাসী। কেপিসিএল চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নামেন এলাকাবাসী। এদিকে নানা প্রতিকূলতার মধ্যে একটু হলেও আশার বাণী শোনালেন বিদ্যুৎ প্ল্যান্টের দায়িত্বরত এ কর্মকর্তা। বিভিন্ন ডিপার্টমেন্ট পিডিবি প্লাস এনার্জি রেগুলেটিং কমিশন আছে, সেখানে তারা বিভিন্নভাবে দরখাস্ত করেছে। এখন এটা আন্ডার প্রসেসে আছে, কিন্তু এইটা কবে নাগাদ হবে এটা আসলে আমরা বলতে পারতেছি না। দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে খুলনার এই প্ল্যান্টটি চালু করার দাবি এলাকাবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbd পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।